প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এই বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব। পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেখানে তোমাদের কিন্তু 30 নম্বরের প্রশ্নপত্র রয়েছে এবং সময় 1 ঘন্টা। প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আজকের এই পর্ব আলোচনা করব এবং তোমরা চাইলে এই সম্পূর্ণ সেটটির পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে, যার পাসওয়ার্ড অর্থাৎ ভিডিওর যে পিডিএফ, তো সেই পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মধ্যে বলে দেওয়া রয়েছে। তোমরা পর্বটি দেখো, অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রথম আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, অবশ্যই একবার দেখে নাও। প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন নির্দেশ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে পার্ট ওয়াইজ আলোচনা করব। প্রথম প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? উত্তর পঞ্চম, অপশন ক। 2 নম্বর প্রশ্ন, কুমোরে পোকার বাসাবাড়ি, ঠিক আছে, এটা হবে কুমোরে, কয় হস্যু। কুমোরে পোকার বাসাবাড়ি রচনার লেখক কে? গোপাল চন্দ্র ভট্টাচার্য। ভালো করে দেখে নেবে অপশনগুলো। 3 নম্বর, ময়ূরের ডাককে কি বলা হয়? ময়ূরের ডাককে বলা হয় কেকা। 2 দাগ, সংক্ষেপে উত্তর দাও। এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, একথা কে বলেছেন? একথা বলেছেন আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস। 2 দাগ, আমি পশুর ভাষা বেশ বুঝি, এটি কার উক্তি? এই উক্তি করেছেন রিউবেন কাস্টাং সাহেব। 3 দাগ, মাকড়সা শিকার করে কোমরে পোকা কোথায় রাখে? মাকড়সা শিকার করে কুমোরে পোকা কোথায় রাখে সেটিকে? দেখো, মাকড়সা যখন সে শিকার করে, মানে কুমোরে পোকা কিন্তু মাকড়সাকে শিকার করে, হুল ফুটিয়ে তাকে অসার করে এনে বাসার যে কুঠুরি তার মধ্যে কিন্তু রেখে দেয়। এগুলো 1 মার্কসের প্রশ্ন। এবার 3 দাগে রয়েছে 2 মার্কসের কোশ্চেন। এখানে 3 দাগে তোমরা কিন্তু মোট 3টে প্রশ্ন পাবে, যার মধ্য থেকে লিখতে হবে 2টো প্রশ্ন। 1, শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থায় দেখেছিল? তাহলে উত্তর লেখো যে শঙ্করের স্বপ্নে এমু একটি বিশাল ছাই রঙের পাখি ছিল, যা দেখতে বাজ পাখির মতো তবে আকারে বড়। আর সেই পাখি ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। তাকে দেখে কাকের দল চিৎকার করছিল, আর সে উড়ে গেলে তার ডানার বাতাস কাটার শব্দও কিন্তু শোনা যাচ্ছিল। পরবর্তী 2 দাগ, কুমোরে পোকার কুঠুরি তৈরিতে কত সময় লাগে? প্রায় 2 দিন সময় লাগে। এদের বাসার গাঁথুনি কত লম্বা হয়? এই বাসার গাঁথুনি প্রায় 1.25 ইঞ্চি কিন্তু লম্বা হয়। 3 দাগ, রিউবেন কাস্টাং সাহেব কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন? উত্তর লেখো। রিউবেন কাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যপ্রাণীদের সঙ্গে কাটিয়েছিলেন, তাই তিনি বন্যজন্তুদের আচরণ ভালোভাবে বুঝতে পারতেন। তিনি পশুদের গলার স্বর অবিকল নকল করতে পারতেন, যা তাকে বহুবার বন্যপ্রাণীর আক্রমণ থেকে কিন্তু রক্ষা করেছিল। এবারে 4 দাগ। 4 দাগে রয়েছে, এখানেও দেখো এমসিকিউ, আমি প্রথমেই বললাম যে কতগুলো পার্টে আলোচনা করব। প্রথমে গল্প, কবিতা, তারপরে ব্যাকরণ অংশ যাব, হজবরল, এইভাবে পরপর। বা হাইনরিকের বিশিষ্ট। হাইনরিক একজন জার্মান কবি, ঠিক আছে, অপশন গ। 2, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে কবার? 2বার। কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন কোথায়? বহুরুগাঁও, অর্থাৎ অপশন খ। সংক্ষেপে উত্তর দাও। এবার এখান থেকে ছোট প্রশ্ন, যে কাকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে? ভর দুপুরে কবিতা থেকে নেওয়া। তো লিখবে অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে, এটা কিন্তু 1 মার্কসের প্রশ্ন। 2 দাগ, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে? পাইন গাছ উত্তরের বুনো নগ্ন বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে আছে। 3, রোদ্দুর কার গায়ের মতন? রোদ্দুর কিন্তু মাছরাঙার গায়ের মতন। 6 দাগ, নিজের ভাষায় উত্তর লেখো। এগুলো এবার 2 মার্কসের প্রশ্ন। খড়ের আটি কোথায় কিভাবে বাঁধা আছে? এটা ভরদুপুর কবিতায় বলা হয়েছে যে নদীর ধারে একটি বড় নৌকো বাঁধা রয়েছে, আর সেই নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আটি কিন্তু বোঝাই করা রয়েছে। 2, তপ্ত পাহাড়ে, এটা ত পয়ে নিচে ত, তপ্ত পাহাড়ের বেদনায় বুক ভরে কার বুক বেদনায় ভরা? ঠিক আছে। তো পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় একা দুঃখী পাইন গাছের বুক বেদনায় ভরা। তার আবাসস্থল কোথায়? তার আবাসস্থল শুধু ধুধু তত্ত্ব বালিয়াড়ির দেশ মরুভূমিতে। তাহলে কোথায়? মরুভূমিতে। মন ভালো করার কবিতা অবলম্বনে হাওয়া কোথায় পড়ে? মন ভালো করা কবিতায় দেখা যায় যে হাওয়া গাছের পাতায় এসে পড়ে ও পাতাকে নাড়িয়ে দিয়ে যায়। এছাড়াও মাছরাঙার গায়ে কিন্তু হাওয়া পড়ে। এবারে হজবরল থেকে কতগুলো প্রশ্ন। এখানে তোমরা মোট 5টা প্রশ্ন পাবে, যার মধ্য থেকে কিন্তু তোমাকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। কি রয়েছে?
বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটা কি? সোজা রাস্তা হলো তিব্বতে যেতে গেলে আর কি সোজা রাস্তা কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। কই হিসেবটা হলো? কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল? বুড়ো কাককে কথা জিজ্ঞেস করেছিল। গেছো দাদা কে? গেছো দাদা হলো কি বিড়ালের একরকম দাদা, মানে গেছো দাদা হচ্ছে কি রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের একরকম দাদা। সে কোথায় থাকে? গেছো দাদা থাকে গাছে। 4, বুড়োটি কত হাত লম্বা ছিল? বুড়ো 1.5 হাত লম্বা ছিল। বিড়ালকে আর কি কি নামে ডাকা যেতে পারে বলে গল্পে বলা হয়েছে? বিড়ালকে রুমাল এবং চন্দ্রবিন্দু নামেও ডাকা যেতে পারে বলে বর্ণনা করা হয়েছে। আর দাগ, সঠিক বিকল্প বেছে নাও। দেখো এবার ব্যাকরণ অংশ থেকে আলোচনা করব পরপর। কি কি? সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ। তোমরা এর মধ্যে কোন সন্ধিবদ্ধ পদটি? উত্তর করো তপবন। এটা বিসর্গ সন্ধির উদাহরণ। কারণ দেখো আমি দেখিয়ে দিই এখানে লিখে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তপ যোগ বন, ঠিক আছে, এই তপহ বন, এই জন্য এটাকে কিন্তু। আর বাকিগুলো কি? পরিযোগ ইক্ষা, দেখো বিসর্গ নেই। মহাশয় মহযুক্ত আশয়, বিসর্গ নেই। চলচ্চিত্রতে চলত যোগ চিত্র, চলচ্চিত্র, তাহলে এখানে বিসর্গ নেই। বিসর্গ সন্ধি থেকে বিসর্গ কিন্তু থাকবে। সংখ্যাবাচক শব্দ নয়, এটা হলো দশম, এটা কিন্তু সংখ্যাবাচক শব্দ নয়। 4 যদি বলে তাহলে 4, 7, 2 এগুলো কিন্তু সংখ্যাবাচক শব্দ। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাত যোগ আশ, তার মানে কি প্রথমটা হবে, বিসর্গ আছে। এবার 9 দাগ, এখান থেকে এসে কিউ ব্যাকরণ অংশ থেকে, যে মৌলিক শব্দ কাকে বলে? এখানে মোট 6টা প্রশ্ন রয়েছে, তোমাকে লিখতে হবে এর মধ্য থেকে 4টে। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে আরও ভাঙা যায় না বা ভাঙলে তার কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই অবিভাজ্য শব্দগুলোকে কিন্তু মৌলিক শব্দ বলে। 2, পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি যা পাকে জন্মায়, আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম ফুল। বিসর্গ রূপান্তরিত হয়েছে স হচ্ছে, মানে বিসর্গটা চেঞ্জ হয়ে দন্তের স হবে, ঠিক আছে, মানে এই যে বিসর্গ এইটা চেঞ্জ হবে কিসে? দন্তের স। এমন দুটো সন্ধি বিচ্ছেদ। দেখো এই যে দুহ যোগ কর দুষ্কর, আবিষ যোগ কর আবিষ্কার, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট বলেছে 12 ও 16 সংখ্যার পূরণবাচক শব্দটি লেখো। 12কে কি লিখবো? দ্বাদশ। আর 16কে লিখবো ষোড়শ। তো এখানে বানানটা তোমরা ঠিক করে নাও, মধ্যস্বয়কর র তালবস্য। সাধিত শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি স্বাধীন শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে। যেমন আপাদ ও মস্তক, আপাদ আর হচ্ছে মস্তক। ডাক্তার বাবু, ডাক্তার আর বাবু। বিয়ে বাড়ি, তাহলে বিয়ে বাড়ি প্রভৃতি এইগুলো। 6 রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। নিশ্চয়, নিহ যোগ চয় নিশ্চয়। নিরামিষ, নিহ যুক্ত আমিষ নিরামিষ। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এটি নমুনা প্রশ্নপত্র। পর্বটি ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যেতে পারো। এবং সম্পূর্ণ পর্বটি ফ্রি পিডিএফ পেতে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো। এবং পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।